আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে ধ্বনিতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা বই নিয়ে বসো। দেখো আমি বোর্ডে কয়েকটি বর্ণ লিখেছি ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ হয়? 25টি বর্ণ। এর একটি ভাগে কয়টি আছে? 5টি। কয়টি বর্ণ আছে? 5টি বর্ণ আছে। মোট এখানে 25টি বর্ণ। এর একটি বর্ণকে আমরা কি বলি? বর্গ বলি। আমি তোমাদের পূর্বের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি ক্লাসটা তোমরা দেখেছো। তো আজ আমি বর্গ নিয়ে কথা নাই বলি। আজ আমি কথা বলবো ব্যঞ্জন ধ্বনি বিভাগ ও উচ্চারণগত নাম নিয়ে। মানুষের যেমন নাম আছে, প্রতিটি প্রাণীর যেমন নাম আছে, ফুলের নাম আছে, ফলের নাম আছে, তেমনি আমরা যে বর্ণগুলি ব্যবহার করি, আমাদের ভাষায় যে বর্ণগুলি আসছে তারও একটা নাম আছে, উচ্চারণগত নাম আছে। বিভিন্ন আঙ্গিকে এদের বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করি। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে ঘোষ এবং অঘোষ ধ্বনি সম্পর্কে বলবো। ঘোষ ধ্বনি, এখানে আমাদের যে ধ্বনিগুলি আছে ক থেকে ম পর্যন্ত, এর ভিতরে আছে কি? ঘোষ ধ্বনি আছে। আমি এখানে ক এবং খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই যে 10টি বর্ণ আছে, এই যে ধ্বনিগুলি আছে, এই ধ্বনিকে আমি কি ধ্বনি বলতে পারি? এই ধ্বনিগুলিকে আমরা বলতে পারি অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কি? যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কণ্ঠস্বর অনুরণিত হয় না, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে অঘোষ ধ্বনি বলে। তাহলে দেখো, উচ্চারণ করে দেখো। ক, ক যদি আমরা বলি অনায়াসে আমরা বলতে পারি ক, খ, গ, চ, ছ, কণ্ঠস্বর অনুরণিত হয় না। তাহলে এই ধ্বনিটার নাম কি? এই ধ্বনিটার নাম হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তাহলে আমরা এক কথায় বলতে পারি বর্গে ক থেকে ম পর্যন্ত যে বর্গাকারে আমরা লিখি, তার প্রথম সারি, প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলিকে অঘোষ ধ্বনি বলে। প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে কি বলা হয়? অঘোষ ধ্বনি। প্রতিটি মানে এই দুইটা সারিতে যে বর্ণগুলি আছে, এই বর্ণগুলিকে বলা হয় অঘোষ ধ্বনি। কেন বলা হয় অঘোষ ধ্বনি? কারণ এগুলি উচ্চারণের সময় আমাদের কণ্ঠস্বর অনুরণিত হয় না, খুব কম হয়। এরপরে আসো, এরপরে আছে কি? গ এবং ঘ, দ্বিতীয় এবং তৃতীয় ধ্বনিগুলি। এই ধ্বনিগুলি যখন আমরা উচ্চারণ করি, তখন আমাদের কণ্ঠস্বরটা, স্বরতন্ত্রীটা কি হয়? অনেক অনুরণিত হয়, কম্পন হয়। তো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে আমরা কি বলি? ঘোষ ধ্বনি বলি। যেমন ধরো, আমি ক যখন উচ্চারণ করেছিলাম ক, এবার যদি আমি গ উচ্চারণ করি, একটু কি হয়? গ। এবার যদি বলি ঘ, তারপর বলি জ, তারপরে কি বলবো? ঝ। একটু জোর দিতে হয়, একটু অনুরণিত করতে হয়। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলি হচ্ছে, বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলি হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ঘোষ এবং অঘোষ ধ্বনি কি। আমি আবারও বলছি, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি, এবং বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। এরপরে দেখো, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অল্পপ্রাণ এবং আরেকটি হচ্ছে মহাপ্রাণ। একটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, আরেকটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এখন অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপটা কম থাকে, তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। তাহলে আমরা
চাপের আধিক্য থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বর্গে মনে রাখবে, তোমরা এরকম বর্গাকারে সাজিয়ে নিতে পারো। বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি এবং দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মনে থাকবে তো সবার? এরপরে আসো আমাদের এই যে 25টি, আমাদের যে এখানে 25টি ধ্বনি আছে, এর ভিতরে কি ব্যঞ্জন ধ্বনিগুলি সব আছে? নেই। কি কি বাকি আছে? এই যে দেখো, এখানে বাকি আছে স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। আরো দুটি বর্ণ আছে, একটি হচ্ছে অন্তস্থ জ, আরেকটি হচ্ছে ব। এই এখানে কিন্তু একটি ব আছে, এটি কিন্তু বর্গের ব। এই বর্গে কিন্তু আমরা এটা উচ্চারণ থাকে তেমন একটা ব্যবহৃত হয় না, এই কথা আলোচনা একটু পরে আসছি। এখন দেখো, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এই ধ্বনি চারটিকে বলা হয় উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি। কারণ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় বাতাসের কি হয়? আধিক্য থাকে এবং এটা শব্দ হয়, সেটা শব্দ হয়, এই জন্য এই ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি। তালব্য স এবং মূর্ধন্য স এবং দন্ত সকে অল্পপ্রাণ ধ্বনি, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি বলা হয়। এই ধ্বনি তিনটিকে আবার অঘোষ অল্পপ্রাণ ধ্বনিও বলা হয়। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। হ উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে বেশি, এইজন্য একে ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে। ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে, মহাপ্রাণ ধ্বনি বলে। আরেকটি কথা দেখো, অন্তস্থ জ, এই দেখো, এটা আমরা এটার উচ্চারণে অনেকেই ভুল করি। এটার নাম হচ্ছে অন্তস্থ জ। অন্তস্থ জ হচ্ছে ইংরেজি অক্ষর ওয়াই এবং ব হচ্ছে ইংরেজি অক্ষর ডাব্লিউ। তো আমরা এখানে অন্তস্থ জ উচ্চারণ হচ্ছে এই যে ধ্বনি দুটি উচ্চারণ স্থান হচ্ছে স্পর্শ এবং উষ্ণ এই দুটির মাঝামাঝি জায়গায় এই ধ্বনি দুটি উচ্চারিত হয় বলে একে ধ্বনির মাঝামাঝি, এজন্য একে বলা হয় অন্তস্থ, মানে মাঝামাঝি জায়গায় এই ধ্বনি দুটি উচ্চারিত হয় আমাদের। একটি হচ্ছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি কোনটি? যেমন ধরো এখানে প, এই পটা হচ্ছে কি? স্পর্শ ধ্বনি, মানে দুটি ঠোঁটের সংস্পর্শে আমরা প উচ্চারিত হয়। তো অন্তস্থ জ এবং ব এই দুটি স্পর্শ এবং উষ্ণ ধ্বনির মাঝামাঝি জায়গায় উচ্চারিত হয় বলে আমরা একে অন্তস্থ ধ্বনি বলে থাকি। তো তোমরা এখন কি শিখলে? আমাদের বর্গের প্রথম এবং দ্বিতীয় যে বর্ণ ধ্বনি দুটি আছে তাকে আমরা অঘোষ ধ্বনি বলি, তৃতীয় এবং চতুর্থ যে ধ্বনি আছে তাকে আমরা ঘোষ ধ্বনি বলি। আবার প্রথম এবং তৃতীয় যে ধ্বনি দুটি আছে তাকে আমরা অল্পপ্রাণ ধ্বনি বলি এবং দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিকে আমরা মহাপ্রাণ ধ্বনি বলি। এরপরে আরো যে চারটি ধ্বনি আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, হ, এই ধ্বনিগুলিকে আমরা উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি বলে থাকি। হকে আমরা ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে থাকি এবং তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত সকে আমরা অঘোষ বা শীষ ধ্বনি বলে থাকি। তো এবার দেখো উচ্চারণ বিধি, ধ্বনির উচ্চারণ বিধি নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। হ্রস্বই এবং দীর্ঘই, এই যে দুটি বর্ণ, এই বর্ণ দুটি যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বার সামনে এগিয়ে আসে। তো সামনেকে আমরা কি বলি? অগ্র, আর পিছনকে বলি আমরা পশ্চাৎ। আমরা যে জিহ্বার সাহায্যে উচ্চারণ করি তার অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ দিয়ে আমরা বর্ণগুলি বা ধ্বনিগুলি উচ্চারণ করে থাকি। তো হ্রস্বই এবং দীর্ঘই যখন উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা কি হয়? সামনে এগিয়ে আসে। এই জন্য আমরা এই ধ্বনি দুটির নাম দিয়েছি অগ্র ধ্বনি। এই ধ্বনি দুটির নাম হচ্ছে অগ্রধ্বনি। সম্মুখ অগ্রধ্বনি এবং এটি জিহ্বাটা একটু উঁচু হয় বলে একে আমরা উচ্চ
সম্মুখ ধ্বনিও বলে থাকি। হ্রস্বই এবং দীর্ঘই অধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে সম্মুখভাগে দাঁতের দিকে আসে বলে এগুলিকে আমরা সম্মুখ ধ্বনি বলি। হ্রস্ব এবং দীর্ঘ এর উচ্চারণ বেলায় জিহ্বা উচ্চে থাকে, তাই এগুলো উচ্চ সম্মুখ স্বরধ্বনি ও মধ্য অবস্থিত সম্মুখ স্বরধ্বনি বা নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনিও বলা হয়। এরকম আবার আছে হ্রস্ব এবং দীর্ঘা উ। এই ধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে, যাকে আমরা পশ্চাৎ বলি। পশ্চাৎ কোমলতালুর অংশের কাছাকাছি ওঠে। ও ধ্বনির উচ্চারণে জিহ্বা আরো একটু নিচে আসে, অ ধ্বনির বেলায় তার চেয়েও নিচে আসে। হ্রস্ব এবং দীর্ঘ ও অ ধ্বনি উচ্চারণের জিহ্বা পিছিয়ে আসে বলে এগুলোকে আমরা পশ্চাৎ স্বরধ্বনি বলি। এবারে দেখো ধ্বনিগুলিতে আরেকটি ধ্বনি আছে আমাদের বাংলা আ। বাংলা আ ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে। আমরা যখন আ বলি তখন জিহ্বাটা কি থাকে? শায়িত অবস্থায় থাকে এবং কণ্ঠের দিকে আকৃষ্ট হয়। মুখের সম্মুখ ও পশ্চাৎ অংশের মাঝামাঝি বা কেন্দ্রীয় স্থানীয় অংশে অবস্থিত বলে আ ধ্বনিকে নিম্ন অবস্থিত স্বরধ্বনি বা বিবৃত ধ্বনি বলা হয়। নিম্ন অবস্থিত স্বরধ্বনি বা বিবৃত, এক কথায় তুমি আ ধ্বনিকে বিবৃত ধ্বনি বলতে পারো। বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ আমি এখন তোমাদেরকে একটু ছক আকারে দেখিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ যে তোমাদের সাথে আলোচনা করলাম হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব এবং দীর্ঘ, এটা আমি তোমাদেরকে একটু ছক আকারে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। উচ্চ, মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। সম্মুখ, ওষ্ঠাধর, তোমরা খাতায় লিখতে পারো ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর, বিবৃত। এরপরে পশ্চাৎ ওষ্ঠাধর সংবৃত্ত বা গোলাকৃত। পশ্চাৎ, ওষ্ঠাধর গোলাকৃত, ওষ্ঠাধর গোলাকৃত। এবার দেখো সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত ধ্বনিগুলি হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই, হ্রস্বই এবং দীর্ঘই। উচ্চ মধ্যতে কি আছে? এ। নিম্ন মধ্যতে কি আছে? এ। নিম্ন মধ্যতে আছে এ। কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত বর্ণ কোনটি? আমি আগে তোমাদেরকে বলেছিলাম এই যে আ ধ্বনিটি হচ্ছে বিবৃত ধ্বনি। আর একটি পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃতি, এখানে দেখো কি কি আছে? হ্রস্ব, দীর্ঘ, ও হচ্ছে
ওষ্ঠাধর প্রসারিত। হর্ষ ই, আমরা যখন হর্ষ ই বলি তখন আমাদের মুখের যে ঠোঁট দুটি আছে প্রসারিত হয়ে যায়, এবং দীর্ঘ ই ই যখন বলি তখনও আমাদের ওষ্ঠদ্বয় প্রসারিত হয়ে যায়। এইজন্য একে হর্ষ এবং দীর্ঘ ইকে বলা হয় ওষ্ঠাধর প্রসারিত ধ্বনি। এবং উচ্চ মধ্য, উচ্চ মধ্য দেখো সম্মুখে ওষ্ঠাধর প্রসারিত এ এ যখন আমরা বলি তখন কি হয়, আমাদের ঠোঁট দুটি আবারও প্রসারিত হয়ে যায়। এরপর দেখো নিম্ন মধ্য এ, নিম্ন মধ্য এ এ যখন বলি আমাদের ঠোঁট কি হয়, আমাদের মুখটা কি হয়, প্রসারিত হয়ে যায়। এরপর দেখো কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত আ, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত মানে আ আ যখন আমরা বলি আমাদের মুখটা কি হয়, গোলাকার হয়ে যায়, এবং পুরোপুরি গোলাকার হয় না। আ আ যখন বলি তখন ওষ্ঠাধর বিবৃত হয়ে যায়। এরপরে দেখো পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত উ, হর্ষ উ দীর্ঘা উ, এখানে ওষ্ঠাধর কি হচ্ছে, গোলাকৃত একেবারে গোল হয়ে গেছে। ও ও যখন আমরা বলি তখনও গোলাকৃত হয়ে যায়। অ অ যখন বলি তখনও ওষ্ঠাধর গোলাকৃত হয়ে যায়। তো শিক্ষার্থীরা এরপরে উচ্চারণটা তো বুঝতে পারলে যে কোনটার কি নাম। এবার দেখো শব্দে অবস্থান ভেদে অ আবার দুই ভাগে। এবার আমি অবর্ণ নিয়ে কিছু কথা বলবো, অ ধ্বনিটি নিয়ে কিছু কথা বলি। শব্দের অ অবস্থান ভেদে দুই ভাবে লিখিত হয়, একটি হচ্ছে স্বাধীনভাবে আরেকটি হচ্ছে বিলীনভাবে। তো স্বাধীনভাবে কিভাবে হয়, আবার বলছি অ ধ্বনিটি দুই ভাবে লিখিত হয়, একটি হচ্ছে স্বাধীনভাবে এবং আরেকটি হচ্ছে বিলীনভাবে। আমরা স্বাধীনভাবে যেটা হয় সেটাকে কি বলি, সেখানে অ এর উচ্চারণ বহল থাকবে, অ এর উচ্চারণ যেখানে বহল থাকবে সেটাকেই আমরা বলি স্বাধীনভাবে অ লিখিত হয়েছে। যেমন ধরো অমর, অমর, অনেক, অমর এবং অনেক এই দুটি শব্দ আছে। আর দুটি শব্দ লিখি আমি, কর, কর, বল। এখানে যে দুটি শব্দ আছে অমর, এখানে অটি অ ধ্বনিটি কিন্তু স্বাধীনভাবে উচ্চারিত হয়েছে, এর সাথে আর কি এটি বিকৃত হয়নি। এখন আমি যদি বলি কর, এই অনেক অনেকেও অ স্বাধীনভাবে বসেছে এবং উচ্চারিত হয়েছে। কর, ক এর সাথে অ আছে, তারপরে আসলো র, র এর সাথেও কিন্তু অ আছে। ক, ক র মানে কর, কর এখানে অ দুটির সাথে আছে, ক এর সাথে র আছে এবং ক এর সাথে অ আছে এবং র এর সাথেও অ আছে। এই অ দুটি আছে কি, আমরা কি অ লিখছি কোথাও, লিখিনি কিন্তু। তাহলে লিখিতভাবে অ ধ্বনিটি দুই ভাগে ব্যবহৃত হয়, একটি স্বাধীনভাবে আর একটি হচ্ছে বিলীনভাবে। এখানে এই অটি দেখা যাচ্ছে না, এখানে কি দেখা যাচ্ছে, অ কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু অ কিন্তু আছে। এরপর দেখো অ ধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়। লিখিতভাবে আমরা দেখলাম কি, লিখিতভাবে দুই ভাবে অকে ব্যবহৃত হয়েছে, আবার উচ্চারণের দিক থেকে আমরা অ ধ্বনিকে দুই ভাবেই পেয়ে থাকি। একটি হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, আরেকটি হচ্ছে সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ। একটি হচ্ছে বিবৃত বা সাধারণ উচ্চারণ, আরেকটি হচ্ছে ও ধ্বনির মতো উচ্চারণ বা সংবৃত। আমি এক তোমাদেরকে বলি, একটি হচ্ছে বিবৃত, এটি হচ্ছে বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, আরেকটি হচ্ছে সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ। তো সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণটা কি, এখানে দেখো অমল, অনেক, কত, এই যে শব্দগুলি বললাম অমল, অনেক, কত, এখানে অবহাল আছে, মানে সে স্বাধীনভাবে স্বাভাবিকভাবে উচ্চারিত হয়েছে। কিন্তু সংবৃত ও ধ্বনির মতো উচ্চারণ হয়, সংবৃত উচ্চারণটি ও ধ্বনির মতো উচ্চারিত হবে। যেমন ধরো
শব্দের মধ্যেও ব্যবহৃত হয় এবং অন্তে মানে কি শেষে। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসংগতির কারণে বিবৃত অ, যেমন কলম, কলম বলি না কিন্তু আমরা কি বলি কলম। তাহলে ও সমৃদ্ধ কোথায় হয়েছে? শব্দের মধ্যে হয়েছে। কলম, বৈধতা, বৈধতা, যত, যত এখানে শব্দের আদিতে হয়েছে। য, ত ও তয়ের সাথে আমি ও উচ্চারিত করেছি। শ্রেয় ইত্যাদি। এরপর দেখো রি ধ্বনি। আমাদের আরেকটি ধ্বনি আছে, দেখো রি ধ্বনি। এই যে রি ধ্বনিটিকে আমরা স্বরবর্ণের ভিতর কি করি? ব্যবহার করি। আমরা স্বরবর্ণের ভিতরে এই রিটাকে ধরি। আসলে কিন্তু এটি স্বরধ্বনি না, এটি সংস্কৃত ধ্বনি। এই ধ্বনিটিকে আমরা সংস্কৃত ধ্বনি জানি, কিন্তু এটা আশ্রয় নিয়েছে কোথায়? স্বরবর্ণের ভিতরে এই ধ্বনিটি আশ্রয় গ্রহণ করেছে। আসলে এটি একটি সংস্কৃত ধ্বনি। তো রি ধ্বনি কিন্তু যখন আমরা ব্যঞ্জন বর্ণের কোথাও ব্যবহার করি ব্যঞ্জন বর্ণের সঙ্গে, তখন সেটা র উচ্চারিত হয়। এই যে র বর্ণটি উচ্চারিত হয় র, এটি হচ্ছে উচ্চারণ কি র। আমরা র উচ্চারিত করি। তা কখনো কখনো এটা আ ও প্রায় বিবৃত হয়, যেমন তৃণ, দে, ধৈর্য, নর, মৌন ইত্যাদি। অনেক সময় হর্ষই ধ্বনির পরে অবিবৃত হয়, যেমন গঠিত, মিত, জনিত ইত্যাদি। এবার দেখো অধ্বনির সংবৃত্ত উচ্চারণ। অধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়। ঠোঁট তত বাঁকা বা গোল হয় না, কিন্তু সংবৃত্ত উচ্চারণে চোয়ালের ফাঁক কম, ঠোঁট গোলাকৃত হয়ে ও এর মতো উচ্চারিত হয়। সংবৃত্ত উচ্চারণকে বিকৃত, অপ্রকৃত ও অস্বাভাবিক উচ্চারণ বলা ঠিক নয়। সংবৃত্ত উচ্চারণ স্বাভাবিক, অবিকৃত ও প্রকৃত উচ্চারণ হয় শব্দের আদিতে। যেমন দেখো অতি, আমরা লিখি অতি, অ লেখে তয়রসিকের অতি, কিন্তু উচ্চারণ হবে অতি। করুণ, আমরা করুণ লেখি কিন্তু উচ্চারণ হবে করুণ। এরকম করে করে, কাজটি করে, কাজটি করে, করে হবে, করে না। কিন্তু সমাপিকা করে শব্দের অবিবৃত থাকে, কিন্তু সমাপিকা ক্রিয়া যখন আমি বলি করে, তখন কিন্তু অটা বিবৃত হবে উচ্চারণের সময়। পরবর্তী হস্যই এবং হস্যু ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র ফলাযুক্ত অসংবৃত্ত হয়। যেমন আমি যদি লিখি, এখানে কি লিখেছি দেখো, প্রতিভা, উচ্চারণটা কি হবে? প্রতিভা। এখানে ও উচ্চারিত হবে, এখানে ও উচ্চারিত হবে, উচ্চারণটা হবে, আমি লেখার সময় লিখছি প্রতিভা, কিন্তু উচ্চারণে হবে প্রতিভা। ঠিক এরকমই আরো আছে প্রভাব, প্রত্যয়, প্রণাম ইত্যাদি। শব্দের মধ্যে এবং অন্তে তরতমতন প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্ত স্বর অসংবৃত্ত হয়। যেমন প্রিয়তম, আমরা কিন্তু প্রিয়তম যখন লিখি প্রিয়তম, কিন্তু উচ্চারণের বেলায় ওকার দিয়ে আমরা উচ্চারিত করি। গুরুতর ইত্যাদি। হস্য এবং দীর্ঘায়ু, হস্যই এবং হস্যু এর পরবর্তী ও মধ্য ও অন্ত অসংবৃত্ত হয়। যেমন প্রিয়, যাবতীয় ইত্যাদি। বাংলায় আধ্বনি একটি বিবৃত স্বর। এই উচ্চারণ হস্য দীর্ঘ দুই হতে পারে। এর উচ্চারণ অনেকটা ইংরেজি ফাদার শব্দের মতো, যেমন আপন, বাড়ি, মা, দাতা ইত্যাদি। বাংলায় এক অক্ষর শব্দে আ দীর্ঘ হয়, যেমন কাজ, এবং কাল শব্দে হ্রস্ব হয়, যেমন ধরুন কাল। আমি যখন কাজ বলি তখন আটা উচ্চারণে দীর্ঘ হয়েছে, এবং যখন আমি কাল বলি তখন উচ্চারণটা কম হয়েছে, মানে হ্রস্ব হয়েছে। বাংলায় এক অক্ষর শব্দে কাজ দীর্ঘ হয় এবং কাল হ্রস্ব হয়, যেমন ধরুন পা, যা, ধান, সাজ ইত্যাদি।
বাংলায় সাধারণত হর্ষই ধ্বনি এবং দীর্ঘই ধ্বনির উচ্চারণে কোনো পার্থক্য দেখা যায় না। এক অক্ষর শব্দের হর্ষই এবং দীর্ঘই দুটোই দীর্ঘ হয়, যেমন বিষ, বিষ, দিন, দিন। একটি দিন হচ্ছে আমাদের দিনের দিন, আমরা যেটাকে বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন। আর একটা দিন হচ্ছে দরিদ্র, কিন্তু উচ্চারণ দিন একই হয়, দিন, দিন। এখানে কম বেশি কোনো তারতম্য হয় না। একটি আমরা হর্ষইকার দিয়ে লিখি, একটি আমরা দীর্ঘই দিয়ে লিখে থাকি। এভাবে হর্ষ এবং দীর্ঘ এর উচ্চারণে কোনো পার্থক্য বোঝা যায় না। কখনো একটু দীর্ঘ, একটু সামান্য দীর্ঘ হয়, যেমন চুল। চুল যখন আমরা বলি একটু দীর্ঘই হয়, কিন্তু চুলও যখন বলি তখন উচ্চারণটা কমে যায়, মানে হ্রাস পেয়ে যায়। ভূত, মুক্ত ইত্যাদি শব্দগুলি স্বাধীনভাবে ব্যবহৃত রির উচ্চারণ রয়ের মতো হয়, যেটা আমি আগে বলেছি। এর ব্যঞ্জন যুক্ত হলে, ব্যঞ্জনে যুক্ত হলে রফলাইয়ের মতো উচ্চারিত হয়, যেমন ঋতু, মাতৃ, কৃষ্টি ইত্যাদি। বাংলায় আমি আবার বলছি, বাংলায় রি ধ্বনিকে স্বরধ্বনি বলা যায় না। স্বরধ্বনিতে আশ্রয়, একে আশ্রয় ধ্বনি বলা হয় বা সংমিশ্রিত ধ্বনিও বলা যেতে পারে। এরপরে দেখো এ ধ্বনির উচ্চারণ কয় রকম। এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণটাও দুই রকমের হয়। এ ধ্বনির উচ্চারণ দুই রকম, একটি হচ্ছে সমৃদ্ধ, আবার আরেকটি হচ্ছে বিবৃত। যেমন মেঘ, খেলা। আমরা লেখি কি? আমরা লেখি হচ্ছে কি খেলা। উচ্চারণ বেলায় কি করি? খেলা। উচ্চারণ কি লেখি, কি বলি? আমরা লেখি খেলা, বলি কি খেলা। লেখি বেলা, বলি বেলা। এখানে এ ধ্বনিটির সমৃদ্ধ এবং বিবৃত উচ্চারণ হয়েছে। দেশপ্রেম, দেশ প্রেম। এখানে দেশ, এখানে এটা কি? এটা হচ্ছে বিবৃত, এবং প্রেম এখানে এই শব্দটিতে এ স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। এক অক্ষর সর্বনাম পদে এ সংবৃত্ত হয়, যেমন কে, সে, রে ইত্যাদি। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পড়ে থাকলে এ সংবৃত্ত হয়। যদি কোনো হ ধ্বনি থাকে, শব্দের ভিতরে যদি হ ধ্বনি থাকে এবং সেটি আকারবিহীন থাকে, তাহলে সেটা সংবৃত্ত হয়। যেমন দেহ, আমরা কি লিখি? আমরা লেখার বেলায় লিখি কি দেহ, কিন্তু উচ্চারণে হলে হয় ওটা দেহ। এখানে এ ধ্বনিটি সংবৃত্ত হয়। হর্ষই বা হর্ষই কারের পড়ে থাকলে এ সংবৃত্ত হয়, যেমন দেখি, রেণু, বেলুন। এখানে এ সংবৃত্ত হয়েছে। আবার বিবৃতিতে দেখো, এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট ও ব্যাটের মতো। এ ধ্বনির বিবৃত উচ্চারণটি হচ্ছে ইংরেজিতে ব্যাট এবং ক্যাট। আমরা যেভাবে উচ্চারণ করি এ হয়ে যায় এ। যেমন ধরো আমরা এক লেখ, আমরা কি বলি? আমরা এই সংখ্যাটিকে বলি কি? আমরা এই সংখ্যাটিকে বলি লেখার বেলায় কি লিখছি? এক যদি বলি এক, আমরা কি এক বলি? কিন্তু একটি বলি, একটি বলি না। আমরা একে বলি কি এক, আমরা এক বলি। এখানে কি হয়েছে? এই যে এ উচ্চারণ বিবৃত হয়ে গেছে। এক, দেখ, একা ইত্যাদি। এই ধরনের বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়, শব্দের মধ্যে ও অন্তে পাওয়া যায় না। এই যে এই ধরনের বিবৃত যে উচ্চারণটি, এটি শুধুমাত্র শব্দের আদিতেই পাওয়া যায়, মধ্যে বা অন্তে পাওয়া যায় না, মানে কি শেষে পাওয়া যায় না। দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে, যেমন এত, হেন, কেন ইত্যাদি, অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনি বিবৃত হয়, যেমন চ্যাংড়া, খ্যাংড়া, স্যাঁতসেঁতে, গেজেল ইত্যাদি। খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি বিবৃত হয়, যেমন খ্যাংড়া, তেলাপোকা, দেওর ইত্যাদি। 1, 11, 13 এই কয়টি সংখ্যাবাচক শব্দে এক যুক্ত শব্দেও এই তিনটি যে শব্দ সংখ্যাবাচক শব্দ আছে 1, 11, 13। এছাড়া এই এক শব্দটি যদি কোথাও যুক্ত হয়, সেখানেও এ একটি হবে।
যেমন এক চোট, একতলা, এক ঘরে ইত্যাদি। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষ রূপে ব্যবহৃত হয়, যেমন দয়কার খ এর উচ্চারণ হবে কি? দেখ, না দেখ, উচ্চারণ হবে দেখ। বা আবার আছে কি? দয়কার খ কি হবে? দেখো। এরকমের ক্ষয়কার ল খেল কি হবে? খেল হবে, খেল হবে, খেল বা খেলো। খেল হবে না, কিন্তু কি হবে? খেল এবং খেলো। এরকমের আছে ক্ষয়কার ল ফেল কি হবে? ফেলে দাও, মানে ফেলো, এটা হবে ফেলো। কিন্তু পরীক্ষায় যদি ফেল হয় তাকে কিন্তু ফেলো বলা যাবে না, তাকে ফেলই বলতে হবে। ওই ধ্বনিটি হচ্ছে একটি যৌগিক স্বরধ্বনি। কারণ ওই যখন আমরা ওই ভিতরে দুটি বর্ণ আছে, কি কি আছে? ও ই, ও এবং ই, এই বর্ণ দুটি মিলে হচ্ছে কি? ওই। এইজন্য এটাকে আমরা একক ধ্বনি বলতে পারি না, আমরা মৌলিক ধ্বনি বলতে পারি না, আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি। ওই এবং ও এই ধ্বনি দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো ও এই ধ্বনিটি যৌগিক স্বরধ্বনি। অ এবং ই কিংবা ও এবং ই মিলে হয় কি? ওই এবং ও। যেমন বৈদেশিক, ঐক্য, চৈতন্য ইত্যাদি শব্দে আমরা ও এবং ও এর বিবৃত সংবৃত দেখতে পাই। বাংলা একাক্ষর শব্দে ওকার দীর্ঘ হয়। বাংলা এক অক্ষর শব্দে ওকারটা দীর্ঘ হয়, যেমন গো, জোর, রোগ, ভোর। আমরা কি ভোর বলি? ভোর, ভোর। আর যেটা কবিতা বলি, ভোর হলো, ভোর হলো, আমরা কি বলি? জোর দিয়ে বলি। এক অক্ষর শব্দে ওকারটা জোর, মানে আমরা যখন উচ্চারণ করব তখন জোর দিয়ে উচ্চারণ করতে হবে। আবার কখনো কখনো রস হয়, যেমন ধরো সোনা, তারপরে কারো, প্রভাব ইত্যাদি। এরপরে আসে, তো আমরা এতক্ষণ কি শিখলাম? অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ। অধ্বনির কি কি উচ্চারণ আছে? বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ এবং ও ধ্বনিরও, এ ধ্বনিরও তেমনি অ, এ এবং এ, এই তিনটি ধ্বনির আমরা উচ্চারণ আমরা কি জানতে পারলাম। এরপরে আসি আমরা, এতক্ষণ আমরা স্বরবর্ণে ছিলাম, এখন আমরা ব্যঞ্জন বর্ণে চলে আসি। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ক বর্গীয় ধ্বনি। আগেই তোমাদেরকে বলেছিলাম ক বর্গীয় ধ্বনি কয়টি? ক থেকে ও, ক চ ট ত প, খ ছ ঠ ফ ফ। এই যে আমি বর্গাকারে প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম ক বর্গীয় ধ্বনি। ক বর্গীয় ধ্বনি হচ্ছে ক খ গ ঘ ও, এই পাঁচটি বর্ণে গঠিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে কি হয়? নরম তালুর পশ্চাৎ স্পর্শ করে। নরম তালুর পশ্চাৎ স্পর্শ করে, এজন্য এগুলোকে জিহ্বামূলীয় বা কণ্ঠ ধ্বনি বলা হয়। তো আজকে আমি তোমাদেরকে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয় এই পাঁচটি বর্গ নিয়ে আলোচনা করে আমরা আলোচনা শেষ করব। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় জিহ্বামূলীয় কণ্ঠধ্বনি এবং চ বর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য বা স্পর্শ ধ্বনি। ট বর্গীয় ধ্বনিকে বলা হয় দন্তমূলীয় ধ্বনি এবং ত বর্গীয় ধ্বনিকে বলা হয় দন্তধ্বনি বা স্পর্শ ধ্বনি। প বর্গীয় ধ্বনিকে বলা হয় স্পর্শ বা ওষ্ঠ ধ্বনি। প বর্গীয় ধ্বনিকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। তো আজকের মতো আমি তোমাদের বর্ণ নিয়ে, বর্ণের উচ্চারণ, ধ্বনির উচ্চারণ যে নিয়ে যে আলোচনা করলাম, এর ভিতরে তোমরা কি শিখতে পারলে? বাংলা ব্যঞ্জন বর্ণের যে পাঁচটি বর্গ, ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, এই যে ধ্বনি তোমরা জানতে পারলে কোনগুলিকে বলা হয়। এরপরে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, হর্ষই এবং হর্ষু যে ধ্বনিগুলি আছে, স্বরধ্বনি এবং এ, ও এবং ও, এই যে ধ্বনিগুলি আছে এগুলির উচ্চারণ সম্পর্কে তোমরা জানতে পারলে এবং ব্যঞ্জন ধ্বনির যে পাঁচটি বর্গ আছে, পাঁচটি বর্গের উচ্চারণ স্থানের নামটা তোমরা জানতে পারলে। আশা করি তোমরা আজকে আমার আলোচনা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরো বিস্তারিতভাবে এই ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির আরো ভালো কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।